রামপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি রিনা রানী দেবী, সহকারী শিক্ষিকা। আমি আজ তোমাদের সাথে যে ক্লাসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞানের উপর একটি ক্লাস। আমরা গত ক্লাসে দশম অধ্যায় খাদ্যের কাজ সম্পর্কে একটি ক্লাস নিয়ে আলোচনা করেছিলাম। আমি আশা করি নিশ্চয়ই তোমরা সেই ক্লাসটি সম্পর্কে অবগত আছো। আজ আমরা এই দশম অধ্যায়ের এই খাদ্যের উপাদান সম্পর্কে নিয়ে আলোচনা করব। খাদ্যের উপাদান দেখো, অর্থাৎ খাদ্যকে ভাঙলে বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক বস্তু পাওয়া যায়। খাদ্যের মধ্যে যেগুলো আমাদের শরীরে বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করে শরীরকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখে তাকেই বলা হয় খাদ্যের পুষ্টি উপাদান বা খাদ্য উপাদান। অর্থাৎ আমাদের যে খাদ্যকে ভাঙলে যে বিভিন্ন জৈব রাসায়নিক বস্তু পাওয়া যায় এবং খাদ্যের মধ্যে যেগুলো আমাদের শরীরে বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করে থাকে, শরীরকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখে তাকে বলা হয় কি পুষ্টি উপাদান বা খাদ্য উপাদান। এই পুষ্টি উপাদানগুলো আমাদের দেহের বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। খাদ্যের মধ্যে অবস্থিত বিভিন্ন পুষ্টি উপাদানগুলো প্রধানত 6 প্রকার। তাহলে খাদ্য উপাদানকে কয় ভাগে ভাগ করেছে? খাদ্য উপাদানকে 6 ভাগে ভাগ করেছে। তাহলে দেখো কি কি। প্রথম হচ্ছে কি প্রোটিন, দ্বিতীয় হচ্ছে কার্বোহাইড্রেট, তৃতীয় হচ্ছে ফ্যাট, তারপর চতুর্থ হচ্ছে কি ভিটামিন, পঞ্চম হচ্ছে ধাতব লবণ এবং ষষ্ঠ হচ্ছে কি পানি। তাহলে আমরা কি জানলাম যে খাদ্য উপাদানকে কয় ভাগে ভাগ করা হয়েছে? খাদ্য উপাদানকে 6 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আসো আমরা আজ যে খাদ্য উপাদানের মধ্যে যে প্রোটিন, সেই প্রোটিনটি সম্পর্কে আজকে কি করব? আমরা আলোচনা করব। আমরা আজকে তাহলে খাদ্যের যে উপাদান প্রোটিন, সেই প্রোটিন সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো প্রোটিনটা কি, দেখো প্রোটিন হচ্ছে, দেখো এগুলো আমাদের শরীরের গঠন, রক্ষণাবেক্ষণ ও তাপশক্তি উৎপাদনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। অর্থাৎ যে খাদ্যের যে উপাদানগুলো, সবগুলো উপাদানই আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। খাদ্যকে অর্থাৎ শরীরকে সচল রাখা, শরীরকে গঠন করা, রক্ষণাবেক্ষণ করা, বিভিন্ন কাজের জন্য আমাদের খাদ্য উপাদানগুলো প্রয়োজনীয়। খাদ্য থেকে প্রাপ্ত 6টি পুষ্টি উপাদানের প্রতিটি আমাদের দেহে একাধিক কাজ করে থাকে। অর্থাৎ খাদ্য থেকে যে আমরা 6টি উপাদান পাই, প্রত্যেকটা উপাদানই আমাদের শরীরের বিভিন্ন ধরনের কাজ করে থাকে। আমরা এই 6টি পুষ্টি উপাদান নিয়ে বিস্তারিত আলোচনা করব। বলতে আমরা তো সবগুলো উপাদান তো আর একসাথে একদিনে আলোচনা করা সম্ভব নয়। আমরা আজকে প্রোটিন সম্পর্কে আলোচনা করব। তাহলে এসো প্রোটিনটা কি দেখি আমরা। প্রোটিন শব্দটা গ্রিক শব্দ প্রোটিউস থেকে এসেছে। প্রোটিন শব্দটি কোত্থেকে এসেছে? প্রোটিন শব্দটি এসেছে গ্রিক শব্দ প্রোটিউস থেকে। এর অর্থ হলো সর্বপ্রথম অবস্থান। তাহলে প্রোটিন শব্দটা কোত্থেকে আসলো? গ্রিক শব্দ প্রোটিউস থেকে, এবং এর অর্থ হলো সর্বপ্রথম অবস্থান। যেখানে প্রাণের অস্তিত্ব সেখানেই থাকে প্রোটিন। অর্থাৎ যেখানে প্রাণের অস্তিত্ব আর সেখানে কি থাকে? সেখানে থাকে প্রোটিন। তাই প্রোটিন ছাড়া কোনো প্রাণীর অস্তিত্ব কল্পনা করা সম্ভব নয়। শুধু মানুষ নয়, প্রত্যেকটা জীব, অর্থাৎ যেখানে যার প্রাণ আছে সেখানে কিসের অস্তিত্ব আছে? প্রোটিনের অস্তিত্ব আছে। প্রাণী এবং উদ্ভিজ্জ জগতে প্রোটিন একটা প্রধান অংশ। এজন্য প্রোটিনকে মুখ্য উপাদান হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ যেখানে প্রাণের সঞ্চার আছে সেখানেই প্রোটিন আছে, আর সেজন্য প্রোটিনকে কি বলা হয়? খাদ্য উপাদান, অর্থাৎ মুখ্য উপাদান হিসেবে গণ্য করা হয়। তাহলে প্রোটিনটা কিভাবে গঠিত হয়? দেখো প্রোটিনের গঠন। সব প্রোটিনে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন নিয়ে গঠিত। তাহলে প্রত্যেকটা প্রোটিনে কি কি নিয়ে গঠিত হয়? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন নিয়ে গঠিত। কোনো কোনো ক্ষেত্রে সালফার, ফসফরাস, লৌহ ইত্যাদি মৌলিক পদার্থ যুক্ত থাকে। প্রোটিনকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাঙলে প্রথমে অ্যামাইনো অ্যাসিড এবং পরে কার্বন, হাইড্রোজেন ইত্যাদি মৌলিক পদার্থ পাওয়া যায়।
তাহলে প্রোটিনকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে যখন ভাগ করা হয় কিংবা ভাঙা হয় তখন অ্যামাইনো অ্যাসিড, প্রথমে অ্যামাইনো অ্যাসিড এবং পরে কার্বন, হাইড্রোজেন ইত্যাদি মৌলিক পদার্থ পাওয়া যায়। তাহলে আসো আমরা অ্যামাইনো অ্যাসিডটা কি দেখো। অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, অ্যামাইনো অ্যাসিডকে ভাঙলে আবার কি পাওয়া যায়? অ্যামাইনো অ্যাসিডকে আবার একটি অত্যাবশ্যকীয় অ্যাসিড এবং অনাবশ্যক অ্যাসিডও, অ্যামাইনো অ্যাসিডকে যখন ভাঙা হয় তখন একটা অত্যাবশ্যকীয় অ্যাসিড এবং অনাবশ্যক অ্যাসিড পাওয়া যায়। অ্যামাইনো অ্যাসিড এবং অনাবশ্যক আচ্ছা, তাহলে প্রোটিনকে আমরা ভাঙলে প্রথমে কি পাই? অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডকে আবার কি করা যায়? অ্যামাইনো অ্যাসিডটাকে আবার ভাঙলে কি পাওয়া যায়? অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড এবং অনাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। দেখো, বড় আকারের এক একটা প্রোটিনকে আর্দ্র বিশ্লেষিত করলে কতগুলি ক্ষুদ্র ক্ষুদ্র অ্যাসিড অণু পাওয়া যায়। এদের প্রত্যেকটা অণুতে কমপক্ষে একটা অ্যামাইনো দল, অর্থাৎ কমপক্ষে একটা অ্যামাইনো দল, যেটাকে বলা হয় NH2। হ্যাঁ, এটা কি বলা হয়? এটাকে বলা হয় অ্যামাইনো দল। এটাকে বলা হয় অ্যামাইনো দল। অ্যামাইনো দল। আচ্ছা, অর্থাৎ এদের প্রত্যেকটা অণুতে কমপক্ষে একটা অ্যামাইনো দল ও একটা কার্বলিক দল বিদ্যমান থাকে। কার্বলিক দলের সংকেতটা দেখো, কার্বলিক দল, এটাকে বলা হয় কি? কার্বলিক দল। দেখো শিক্ষার্থীবৃন্দ, এটা কিন্তু সম্পূর্ণ একটা বিজ্ঞানের চ্যাপ্টার, যদিও এটা আমাদের কি আমাদের কিন্তু এটা গার্হস্থ্য বিজ্ঞানটা অনেকটা বিজ্ঞানের অনেক কিছু এখানে আলোচিত আছে এবং এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং একটু কঠিনও বিদায়। কাজে আমাদের খুব মনোযোগ সহকারে কী করতে হবে? এই চ্যাপ্টারটা আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, তারপর দেখো, এদের অ্যামাইনো অ্যাসিড বলে। অ্যামাইনো অ্যাসিডগুলোর প্রয়োজনীয়তার ভিত্তিতে এদের দুই ভাগে ভাগ করা হয়েছে। তাহলে অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডের প্রয়োজনীয়তার ভিত্তিতে আমাদের কি করা হয়েছে? অ্যামাইনো অ্যাসিডকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যেটা হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড আর একটা হচ্ছে কি অনাবশ্যক অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, তারপর আসো অত্যাবশ্যকীয়। আমরা এখন দেখব অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কী এবং অনাবশ্যক অ্যামাইনো অ্যাসিডটা কী। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডটা হচ্ছে, দেখো, কতগুলো অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরে তৈরি হয় না ফলে এই অ্যামাইনো অ্যাসিডগুলোর প্রয়োজন মেটানোর জন্য আমাদের খাদ্যের মাধ্যমে সেগুলো সরবরাহ করতে হয়। অর্থাৎ কতগুলো অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরে তৈরি হয় না, ফলে এই অ্যামাইনো অ্যাসিডগুলোর প্রয়োজন
মিঠানোর জন্য খাদ্যের মাধ্যমে সেগুলো সরবরাহ করতে হয়। এই সমস্ত অ্যামাইনো অ্যাসিডকে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বলে। অর্থাৎ যেগুলো আমাদের শরীরে এমনিতে কি হয় না, অ্যামাইনো অ্যাসিডটা তৈরি হয় না, সেগুলো কিসের মাধ্যমে আমাদেরকে তৈরি করতে হয়? খাদ্যের মাধ্যমে। আর সেগুলোকেই বলা হয় কি? অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। তারপর আসি আমরা অনাবশ্যক অ্যামাইনো অ্যাসিড। অনাবশ্যক অ্যামাইনো অ্যাসিডটা কি দেখো, কতগুলো অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরে তৈরি হয়, ফলে এই অ্যামাইনো অ্যাসিডগুলোর প্রয়োজন মেটানোর জন্য খাদ্যের মাধ্যমে গ্রহণ না করলেও কোনো সমস্যা হয় না। এই সমস্ত অ্যামাইনো অ্যাসিডকে অনাবশ্যক অ্যামাইনো অ্যাসিড বলে। অর্থাৎ কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরে এমনিতেই তৈরি হয়, কিন্তু সেটা খাদ্যের মাধ্যমে সরবরাহ করার প্রয়োজন হয় না, যার ফলে সেগুলোকে বলা হয় অনাবশ্যক অ্যামাইনো অ্যাসিড। তারপর দেখো প্রোটিনের শ্রেণীবিভাগ। এই গেল প্রোটিনের শ্রেণীবিভাগ। আসি আমরা, প্রোটিনকে কয় ভাগে ভাগ করছে দেখো, প্রোটিনকে ভাগ করেছে 2 ভাগে। প্রোটিনকে কয় ভাগে ভাগ করা হয়েছে? উৎস অনুসারে প্রোটিনকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এই উৎস অনুসারে প্রোটিনকে কয় ভাগে ভাগ করেছে? 2 ভাগে। একটা হচ্ছে প্রাণীজ, আরেকটা হচ্ছে কি উদ্ভিজ্জ। একটা হচ্ছে প্রাণীজ প্রোটিন, আরেকটা হচ্ছে কি উদ্ভিজ্জ প্রোটিন। তাহলে প্রোটিনকে উৎস অনুসারে কয় ভাগে ভাগ করা হয়েছে? উৎস অনুসারে প্রোটিনকে ভাগ করা হয়েছে কয় ভাগে? 2 ভাগে। একটা হচ্ছে প্রাণীজ প্রোটিন, আরেকটা হচ্ছে কি উদ্ভিজ্জ প্রোটিন। তাহলে প্রাণীজ প্রোটিনগুলো কি দেখি আমরা এখন। আসো, প্রাণীজ প্রোটিনগুলো হচ্ছে যে প্রোটিনগুলো প্রাণীজ থেকে পাওয়া যায়, সেগুলোকে বলা হয় প্রাণীজ প্রোটিন। প্রাণী বলতে কি বোঝায় সেটা তোমরা নিশ্চয়ই জানো। যে প্রোটিনগুলো প্রাণী থেকে পাওয়া যায়, অর্থাৎ প্রাণী জগৎ থেকে পাওয়া যায়, তাকে বলা হয় প্রাণীজ প্রোটিন। যেমন মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি, সেগুলো হচ্ছে কি প্রাণীজ প্রোটিন। আর উদ্ভিজ্জ প্রোটিন কোনগুলো? যে প্রোটিনগুলো উদ্ভিদ জগৎ থেকে পাওয়া যায়, সেগুলোকে বলা হয় উদ্ভিজ্জ প্রোটিন। যেমন ডাল, বাদাম, সয়াবিন, সিমের বিচি ইত্যাদি, সেগুলো হচ্ছে কি উদ্ভিজ্জ প্রোটিন। আচ্ছা, তাহলে আসো দেখো, অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের পরিমাণের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস। এই গেল আমাদের কি উৎস অনুসারে। উৎস অনুসারে প্রোটিনকে কয় ভাগে ভাগ করছে? 2 ভাগে। একটা হচ্ছে প্রাণীজ প্রোটিন, আরেকটা হচ্ছে কি উদ্ভিজ্জ প্রোটিন। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের পরিমাণের উপর ভিত্তি করে আবার কি করেছেন? 3 শ্রেণীতে ভাগ করা হয়েছে। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের পরিমাণের উপর ভিত্তি করে প্রোটিনকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রথম হচ্ছে সম্পূর্ণ বা প্রথম শ্রেণীর প্রোটিন, 2 নম্বর হচ্ছে আংশিক পূর্ণ বা দ্বিতীয় শ্রেণীর প্রোটিন, তৃতীয় হচ্ছে অসম্পূর্ণ বা তৃতীয় শ্রেণীর প্রোটিন। তাহলে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে, নাকি? অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের পরিমাণের ভিত্তিতে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে।
পরিমাণের উপর ভিত্তি করে তিন শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। আচ্ছা, আমরা এখন সেগুলো আলোচনা করব। দেখো, তাহলে অ্যামাইনো অ্যাসিডের অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের পরিমাণের উপর ভিত্তি করে প্রোটিনকে কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। সম্পূর্ণ বা প্রথম শ্রেণীর প্রোটিন, সেটা কি দেখি। দেখো, যে সমস্ত প্রোটিনে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডগুলো দেহের প্রোটিন গঠনের উপযোগী অনুপাতে বর্তমান থাকে সেই প্রোটিনকে সম্পূর্ণ প্রোটিন বলে। দেখো, সবাই নিশ্চয় বই খুলেছ, সেগুলো লিখলাম না আমি আর। দেখো, প্রথম তাহলে কি? প্রথম হচ্ছে কি? দেখো, সম্পূর্ণ বা প্রথম শ্রেণীর প্রোটিন। আচ্ছা, লিখে নিই। দেখো, সম্পূর্ণ বা প্রথম শ্রেণীর প্রোটিন। সম্পূর্ণ বা প্রথম শ্রেণীর প্রোটিন। আচ্ছা, তাহলে সেই প্রোটিনটা কি? সম্পূর্ণ বা প্রথম শ্রেণীর প্রোটিনটা হচ্ছে, দেখো, যে সমস্ত প্রোটিন অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডগুলো দেহের প্রোটিন গঠনের উপযোগী অনুপাতে বর্তমান থাকে সেই প্রোটিনকে সম্পূর্ণ বা প্রথম শ্রেণীর প্রোটিন বলা হয়। যেমন মাছ, মাংস ইত্যাদি প্রাণীজ প্রোটিনে অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিডগুলো দেহের প্রোটিন গঠনের জন্য প্রয়োজনীয় পরিমাণে বর্তমান থাকে। এই জন্য এই প্রাণীজ প্রোটিনগুলো সম্পূর্ণ বা প্রথম শ্রেণীর প্রোটিন। তাহলে আমরা বলতে পারি এখন যে সম্পূর্ণ বা, যদি মনে করি যে সম্পূর্ণ বা প্রথম শ্রেণীর প্রোটিন কোনগুলো? মাছ, মাংস, ডিম ইত্যাদি। তারপর দ্বিতীয় আসি আমরা আংশিক পূর্ণ বা দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। 2 নম্বর হচ্ছে কি? দ্বিতীয় হচ্ছে আংশিক পূর্ণ বা দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। 2 নম্বর হচ্ছে কি? 2 নম্বর হচ্ছে আংশিক বা দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। কোনো প্রোটিনে একটা বা দুইটা অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড দেহ গঠনের জন্য উপযোগী অনুপাতে থাকে না, ফলে দেহের বৃদ্ধি ব্যাহত হয়, অর্থাৎ বাধাপ্রাপ্ত হয়। কি বলছে? যে কোনো প্রোটিনে একটা বা দুইটা অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড দেহ গঠনের উপযোগী অনুপাতে থাকে না, যার ফলে দেহ গঠনটা কি হয়? একটা বাধাপ্রাপ্ত হয় কিংবা ব্যাহত হয়। এইসব প্রোটিনকে কম উপযোগী বা আংশিক পূর্ণ বা দ্বিতীয় শ্রেণীর প্রোটিন বলা হয়ে থাকে। যেমন চাল, ডাল, আটা, বাদাম, আলু ইত্যাদি বিভিন্ন উদ্ভিজ্জজাত যে প্রোটিনগুলো, সেটি হচ্ছে প্রোটিনে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডগুলো কম পরিমাণে থাকে। অর্থাৎ কি বলছে? যে যেমন চাল, ডাল, বাদাম, আলু ইত্যাদি বিভিন্ন উদ্ভিজ্জজাত প্রোটিনে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডগুলো কম পরিমাণে থাকে। যেমন ডালে মেথিওনিন, চালে লাইসিনের পরিমাণ কম থাকে, যার ফলে সেগুলোকে বলা হয়েছে কি? আংশিক পূর্ণ বা দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। তাহলে 3 নম্বরে কি? 3 নম্বর হচ্ছে অসম্পূর্ণ বা তৃতীয় শ্রেণীর প্রোটিন। 3 নম্বরে হচ্ছে অসম্পূর্ণ বা তৃতীয় শ্রেণীর প্রোটিন। 3 নম্বর হচ্ছে অসম্পূর্ণ বা তৃতীয় শ্রেণীর প্রোটিন। যে প্রোটিনে দেহের চাহিদা মেটানোর জন্য প্রয়োজনীয় সকল অ্যামাইনো অ্যাসিডগুলো পরিমিত পরিমাণে বিদ্যমান থাকে না, সেগুলোকে অসম্পূর্ণ প্রোটিন বলে। অর্থাৎ কি বলছে? যে আমাদের দেহ গঠনের জন্য দেহের উপযোগী অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডগুলো যে খাদ্যে পরিমাণ মতো থাকে না, সেগুলোকে বলা হয় কি? অসম্পূর্ণ বা তৃতীয় শ্রেণীর প্রোটিন। যেমন দেখো, ভুট্টার প্রোটিন জেন,
ভুট্টার প্রোটিন কি? ভুট্টার প্রোটিন হচ্ছে জিঙ্ক। তাহলে প্রোটিনের উৎস আমরা উৎস অনুসারে আমরা প্রোটিন কোন কয়টা ভাগে আমরা প্রোটিন পেতে পারি? প্রোটিন আমরা দুইটি ভাবে পেতে পারি। একটা হচ্ছে প্রাণীজ উৎস থেকে অর্থাৎ প্রাণীজ প্রোটিন, আর একটা হচ্ছে কি উদ্ভিজ প্রোটিন। দুইটি উৎস থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে প্রোটিন পেতে পারি। এবারে আসি আমরা প্রোটিনের কাজ। প্রোটিন আমাদের দেহে কি কি ধরনের কাজ করে থাকে? প্রোটিন আমাদের দেহে কি কি ধরনের কাজ করে থাকে? দেখো, প্রোটিন আমাদের দেহে প্রথমই হচ্ছে কি দেহ গঠন ও বৃদ্ধি সাধন। একটি মানব শিশু যখন যখন সে জন্মগ্রহণ করে তখন সে আস্তে আস্তে কী করতে থাকে? বৃদ্ধি পেতে থাকে। তাহলে দেহের গঠন এবং বৃদ্ধি সাধন। প্রোটিনের প্রথম ও প্রধান কাজ হচ্ছে দেহকোষের গঠন ও বৃদ্ধি সাধন করা। অর্থাৎ প্রোটিনের প্রধান কাজ কি? দেহকোষের গঠন এবং বৃদ্ধি সাধন করা। আমাদের দেহের অস্থি, পেশি, বিভিন্ন দেহযন্ত্র, রক্তকণিকা হতে শুরু করে দাঁত, চুল, নখ ইত্যাদি প্রোটিন দিয়ে তৈরি হয়। অর্থাৎ আমাদের চুল, নখ, দাঁত, এগুলি বৃদ্ধি অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধির জন্য প্রধান কাজটি কে করে থাকে? প্রোটিন করে থাকে। দ্বিতীয় হচ্ছে কি অর্থাৎ 8টি কাজ করে থাকে। প্রোটিন কয়টি কাজ করে থাকে? 8টি কাজ করে থাকে। দ্বিতীয় হচ্ছে কি দেখো, ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ করা। অর্থাৎ আমাদের শরীরে প্রতিনিয়তই আমাদের শরীর কি হচ্ছে? ক্ষয় হচ্ছে। সেই ক্ষয়টা পূরণের জন্য আমাদের আবার পর্যাপ্ত পরিমাণে কি করতে হয়? প্রোটিন গ্রহণ করতে হয়। তাহলে প্রোটিনের প্রধান কাজ হচ্ছে কিন্তু দেহকে গঠন করা, বৃদ্ধি সাধন করা। দ্বিতীয় হচ্ছে কি ক্ষয়পূরণ করা এবং রক্ষণাবেক্ষণ করা। আমাদের কোষগুলি প্রতিনিয়তই ক্ষয়প্রাপ্ত হয়। এই ক্ষয়প্রাপ্ত স্থানে নতুন কোষ গঠন করে ক্ষয়পূরণের কাজ করে কে? প্রোটিন। আমাদের অর্থাৎ কোষগুলি প্রতিনিয়ত কি হচ্ছে? আমাদের প্রতিনিয়তই আমাদের যে কোষগুলি সেই কোষগুলি কিন্তু ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তাহলে ক্ষয়প্রাপ্ত কোষগুলোকে আবার নতুন করে কিসের জন্য? কোষ গঠন করার জন্য কে কাজ করে থাকে? প্রোটিন কাজ করে থাকে। কোনো ক্ষতস্থান সারাতেও প্রোটিনের ভূমিকা রয়েছে। 3 নম্বর হচ্ছে কি তাপ শক্তি উৎপাদন। 3 নম্বর হচ্ছে কি তাপ শক্তি উৎপাদন। 1 গ্রাম প্রোটিন থেকে 4 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। অর্থাৎ 4 কিলো ক্যালোরি শক্তি পেতে হলে কত গ্রাম প্রোটিনের প্রয়োজন? 1 গ্রাম প্রোটিনের প্রয়োজন। আর 1 গ্রাম প্রোটিনে আমাদের 4 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন করে থাকে। যখন দেহে ফ্যাট ও কার্বোহাইড্রেটের ঘাটতি থাকে তখন প্রোটিন তাপ উৎপাদনের কাজ করে থাকে। অর্থাৎ কার্বোহাইড্রেটের ঘাটতি যখন দেখা দেয় তখন কি করে থাকেন? এই প্রোটিনে তাপ উৎপাদনের কাজটা করে থাকেন। 4 নম্বর হচ্ছে দেহের রোগ প্রতিরোধক শক্তি অর্জন। অর্থাৎ দেহের রোগ প্রতিরোধক শক্তিটা কে অর্জন করে থাকে? প্রোটিন। বাইরের বিভিন্ন রোগ জীবাণু নানাভাবে আমাদের দেহে প্রবেশ করে নানা রকমের রোগ ব্যাধি জন্মাতে পারে। অর্থাৎ বাহিরের বিভিন্ন প্রকার রোগ জীবাণু আমাদের দেহে প্রবেশ করে বিভিন্নভাবে প্রবেশ করতে পারে। বায়ুর মাধ্যমে, হাঁচি কাশির মাধ্যমে, পানির মাধ্যমে। এবং সেই রোগ জীবাণুগুলো থেকে আমাদের পরিত্রাণ পাওয়ার জন্য কে যোগান দিয়ে থাকে? আমাদের সেই প্রোটিন যোগান দিয়ে থাকে। এই সব রোগ জীবাণুকে প্রতিরোধ করার জন্য দেহে তাদের বিরোধী পদার্থ বা অ্যান্টিবডি তৈরি করা প্রোটিনের একটা গুরুত্বপূর্ণ কাজ। 5 নম্বর আছে আমরা মনন শক্তির বিকাশ। দেখো, অর্থাৎ মানসিক বিকাশেও প্রোটিন অপরিহার্য। অর্থাৎ আমাদের মানসিক বিকাশের জন্য কি করে থাকেন? প্রোটিন একটি গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন। মানসিক বিকাশ বা মস্তিষ্কের বিকাশের সময় প্রোটিনের অভাব হলে বুদ্ধির বিকাশ ব্যাহত হয়। দেখবে যে সবার বুদ্ধি কি নয়? একরকম নয়। কারো বুদ্ধি একটু বেশি, যেমন ধরো ভাই বোনদের মধ্যে কিন্তু সবার বুদ্ধি কি একরকম হয়? হয় না। কারো বুদ্ধি একটু বেশি হয়, কারো বুদ্ধি কম হয়। আচ্ছা, তাহলে দেখো যে তাহলে আমাদের এই যে প্রোটিনটা কিন্তু আমাদের মানসিক বিকাশটাকে কি করে থাকেন? মানসিক বিকাশটাকে অর্থাৎ মানসিক বিকাশটা যখন কি হয় তার প্রোটিনেরও যখন অভাব হয় তখনই কিন্তু সে মানসিক বিকাশটা তার কি হয়? ব্যাহত হয়। অর্থাৎ ধীর গতিতে সেটা বিকশিত হয় না, দ্রুত গতিতে সেটা বিকশিত হয় না, সেটা ধীরে ধীরে বিকশিত হয়। তারপরে আসে আমরা
দেহ অভ্যন্তরের কাজ নিয়ন্ত্রণ। 6 নম্বর হচ্ছে কি দেহ অভ্যন্তরের কাজ নিয়ন্ত্রণ। আমাদের দেহের যে কী কী আছে, যে আমরা কাজের মধ্যে কিন্তু আমরা যখন খাদ্যের কাজটা কী করেছিলাম, আলোচনা করেছিলাম, তখন বলেছিলাম কিন্তু যে আমাদের দেহটা একটা কি জাস্ট একটা কি ভিতরে আমাদের কতগুলো যন্ত্র আছে। যেমন একটা মোবাইলের যখন একটা বাটন নষ্ট হয়ে যায়, অর্থাৎ চার্জ থাকে না, তখন কিন্তু মোবাইলটা কি চলবে না। তেমনি আমাদের দেহের ভিতরে যে কতগুলো যন্ত্র, সেইগুলোকে সচল রাখতে হলে আমাদেরকে কী করতে হবে, পর্যাপ্ত পরিমাণ পুষ্টিযুক্ত খাদ্য গ্রহণ করতে হবে। তাহলে আমাদের যে দেহের যে কাজগুলো সেগুলো নিয়ন্ত্রণ করে থাকে কে, প্রোটিন। প্রোটিন দিয়ে তৈরি এনজাইম, হরমোন ইত্যাদি দেহাভ্যন্তরের বিভিন্ন কাজকর্ম সুপরিচালিত করে থাকে। 7 নম্বর হচ্ছে প্রয়োজনীয় উপাদান পরিবহন করে, অর্থাৎ প্রয়োজনীয় উপাদানগুলোকেও সে কী করে থাকে, পরিবহন করে থাকে। রক্তের প্রোটিন হিমোগ্লোবিন বাতাস থেকে প্রাপ্ত অক্সিজেন গ্রহণ করে শরীরের বিভিন্ন অংশে প্রেরণ করে, অর্থাৎ প্রয়োজনীয় উপাদান সে কী করে থাকে, পরিবহন করে থাকে। অর্থাৎ রক্তের যে প্রোটিন হিমোগ্লোবিন বাতাস থেকে সে কী করে, বাতাস থেকে যে প্রাপ্ত, অর্থাৎ বাতাস থেকে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায় সেগুলো শরীরে সে বিভিন্ন অংশে কী করে থাকে, প্রেরণ, অর্থাৎ পৌঁছিয়ে দিয়ে থাকে। তারপর 8 নম্বর আসি আমরা, দেহে পানির সমতা রক্ষা করা। দেহে পানির সমতা রক্ষা করা। প্লাজমা বা রক্তের প্রোটিন দেহে পানির সমতা বজায় রাখে, অর্থাৎ প্লাজমা বা রক্তের যে পানির সমতাটা সেটা কে বজায় রাখে, প্রোটিন। আচ্ছা, এইগুলো আমাদের কি প্রোটিনের কাজ। হ্যাঁ, এটা কিন্তু প্রত্যেকটা উপাদানে কিন্তু একটু কি আলোচনাটা একটু ব্যাপক, কাজে আমাদের একটার বেশি হয়তো বা আলোচনা করলে আমাদের ক্লাস অত্যন্ত দীর্ঘই হয়ে যাবে এবং তোমাদের মনে ধারণ করাটাও কী হবে, একটু কষ্ট হবে। আমরা প্রতিদিন আমরা একটা করে কি করব, কাজগুলো আমরা একটু আলোচনা করব। তারপর দেখো যে অভাবজনিত যে লক্ষণ, প্রোটিনের অভাবে কি হয়, প্রোটিনের অভাবে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। আমরা যে সমস্যাগুলো দেখে আমরা কিভাবে চিহ্নিত করব যে সেটা প্রোটিনের অভাবে হয়েছে। দেখো, শিশুর খাদ্যে প্রোটিনের অভাব হলে কি কি হয়, দেখো, দেহের বৃদ্ধি ব্যাহত হয়, আর সে যতটুকু বাড়ার কথা, বৃদ্ধি পাওয়ার কথা, সে তার পরিমাণভাবে সে ততটুকু বাড়বে না, ওজন কমে যায়। প্রোটিনের অভাব হলে কি হয়, ওজন কমে যায়। তারপর কি হয়, চামড়াটা খসখস, আমাদের যে স্কিন বলি আমরা, হ্যাঁ, সেই ত্বক কি হয়, খসখসে হয়। চুলের রং কি হয়, ফ্যাকাশে হয়। মেজাজ কি হয়, খিটখিটে হয়ে যায়। কিসের অভাবে, প্রোটিনের অভাবে। মানসিক বিকাশ পিছিয়ে পড়ে, মানসিক বিকাশও কি হয়, পিছিয়ে পড়ে। প্রোটিনের ঘাটতিতে এনজাইমের সংশ্লেষণ কমে যায়। খাদ্য ঠিকমতো পরিপাক হয় না, বদহজম হয়। খাদ্য ঠিকমতো কি হয় না, পরিপাক হয় না, ফলে বদহজম হয়। রোগ প্রতিরোধক ক্ষমতাও কমে যায়। এর ফলে কী হয়, রোগ প্রতিরোধক ক্ষমতাটাও কমে যায়। যদি দেখো তাহলে আবার যখন একটা শিশুর মধ্যে এই অবস্থায় চলতে থাকবে তখন দেখো কী করা যাবে। দেখো, যদি এই অবস্থায় চলতে থাকে তাহলে শিশুর উপরের লক্ষণগুলো পাশাপাশি হাত পা ফুলে যাবে, মুখে পানি আসবে। এই অবস্থাকে কি বলা হয়, দেখো বইয়ে একটি ছবি দেওয়া আছে, দেখো একটি শিশুদের ছবি দেওয়া আছে, তোমরা দেখো বইটি খুলে দেখবে যে ম্যারাসমারে আক্রান্ত শিশু আর কোয়াশিওকরে আক্রান্ত শিশু। এই শিশু দুটি রোগের একটি শিশু হচ্ছে কি ম্যারাসমারে আক্রান্ত, আর একটি শিশু হচ্ছে কি কোয়াশিওকরের রোগে আক্রান্ত। সেটি কেন হলো, প্রোটিনের অভাবে হলো। তাহলে পা ফুলে যাবে, মুখে পানি আসবে, এই অবস্থাকে কি বলা হয়, কোয়াশিওকর। তাহলে কোয়াশিওকর শিশুর অর্থাৎ আক্রান্ত শিশুর লক্ষণটা কি, হাত পা ফুলে যাওয়া এবং মুখে পানি আসা। সাধারণত 1 থেকে 4 বছরের শিশুরাই এই রোগের কি হয়ে থাকে, শিকার হয়ে থাকে। এছাড়াও প্রোটিন ও ক্যালোরি উভয়েরই অভাব হলে ম্যারাসমাস রোগ দেখা দেয়। এই ক্ষেত্রে শিশুর শরীর খুবই শুকিয়ে যায়, বৃদ্ধদের মতো চেহারা হয় এবং বর্ধন ব্যাহত হয় না। বর্ধন বুঝো তো, বর্ধন মানে কি বেড়ে ওঠা। হ্যাঁ, বর্ধন হচ্ছে কি বেড়ে ওঠা, বর্ধন হচ্ছে পরিমাণগত, আর বিকাশ হচ্ছে কি গুণগত। আচ্ছা, তাহলে দেখো এই গেল আমাদের শিশুদের বেলায়। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রোটিনের অভাব হলে কি হয়, দেখো যারা প্রাপ্তবয়স্ক তাদের প্রোটিনের অভাব হলে কি হয়, সুত রোগ আছে একটা, যেমন দেখো হাতে পায়ে পানি চলে আসা,
রক্ত স্বল্পতা দেখা দিতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাহলে প্রোটিনের যখন দেখা দেয় একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির, তখন কি কি হতে পারে? তার হাতে পায়ে পানি আসতে পারে, রক্ত স্বল্পতা দেখা দিতে পারে এবং রোগ প্রতিরোধক ক্ষমতা দেখা দিতে পারে। তাহলে নিশ্চয়ই আশা করি নিশ্চয়ই তোমরা ক্লাসটি সম্পর্কে কি বুঝতে পেরেছ। তাহলে বাড়ির কাজ থাকবে কি দেখো, প্রোটিন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান। প্রোটিন কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান। বাড়ির কাজ থাকবে কি দেখো, আমাদের দেহে প্রোটিনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। তাহলে আমাদের দেহে প্রোটিনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। সবাই ভালো থেকো। আজ এখানে ধন্যবাদ সবাইকে।